অনিন্দিতার লেখা গল্প আকাঙ্ক্ষা। দুপুর ৩টে। ধীরে ধীরে সূর্যের আলো মেদুর হয়ে আসছে। শীতল পাটি বিছিয়ে বসেছেন তিনি আকাশ পাড়ে। অস্ত যাওয়ার সময় যে এগিয়ে এলো। শব্দ না করে লোহার গেট ঠেলে ভেতরে ঢুকল প্রতিম। ঢোকার আগে সতর্ক চোখে তাকিয়ে নিল চারপাশে। উচ্চবিত্ত পাড়া নিঝুম হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো অপেক্ষা নেই তার, নেই কোনো পিছুটান। পিচ ঢালা কালো রাস্তা খানিক দূরে সোজা গিয়ে দুপাশে বেঁকে গেছে প্রাগৈতিহাসিক যুগের সরীসৃপের মতো। দ্রুত পদক্ষেপে দরজার সামনে গিয়ে কলিং বেলে হাত ছোঁয়ালো সে। ২ মুহূর্তের অপেক্ষা। খুলে গেল দরজা। তুমি তুমি এখানে কি করছো? সর্বরীর অবাক চাউনি বলে দিচ্ছে সে এই মুহূর্তে প্রতিমকে বাড়িতে এক্সপেক্ট করেনি। সব মিটিয়ে নিতে এলাম। ২ বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল আমাদের পথ চলা। সেদিনও যা বলেছিলাম আজও তাই বলছি, তোমায় ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার ধ্রুবতারা, আমার শেষ স্টেশনের সঙ্গী। জীবনে চলার পথে বাঁক আসে কিছু প্রতিবন্ধকতা। সেই সময় কেউ কেউ মুহূর্তের ভুলে সব হারিয়ে বসে। আমিও ভুল করেছিলাম। তুমি কি আমায় ক্ষমা করবে না? হাঁটু গেড়ে বসে পছন্দের ব্র্যান্ডের চকোলেট বার আর বড় লাল রঙা টেডিটা সর্বরীর দিকে বাড়িয়ে ধরে প্রতিম। গদগদ চিত্তে বলে ওঠে, তোমার জন্য, শুধু তোমার জন্য। আই লাভ ইউ স্যাবি, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু প্রেম। অভিজ্ঞতায় জানত সর্বরী প্রতিমের কাছেই ফিরবে। দিনের শেষে তার ফেরার জায়গা একটাই, কিন্তু নিজের ভুল স্বীকার করে এমনভাবে ফিরবে স্বপ্নেও সে কল্পনা করেনি। বড্ড আত্মহংকার প্রতিমের। ভালো কি সর্বরীও কম বেসেছে? কিন্তু রোজ রোজ ভালোবাসার নামে নির্যাতন অপমান সহ্য করার চাইতে সেদিন তার মনে হয়েছিল আত্মসম্মান নিয়ে সরে আসাই ভালো। সেজন্যই তো হিসেবটা চেয়েছিল সে। প্রতিম সরাসরি এসে ক্ষমা চাইছে, সর্বরীকে তার জীবনে ফিরে আসতে বলছে। ভেবেই আপ্লুত হয়ে যাচ্ছে মন। এর চেয়ে আর বেশি কীই বা চাওয়ার থাকতে পারে? ভালোবাসায় গদগদ হয়ে যায় সর্বরী ওরফে শ্যাবি। প্রতিম জানতো এমনটাই হবে। নিজের অভিনয় কুশলতা নিয়ে কোনো সন্দেহই ছিল না তার। আদর করে সর্বরীর হাতে চকোলেটের প্যাকেটটা ধরিয়ে দেয় সে। পছন্দের ব্র্যান্ডের চকলেট দেখে সর্বরী যে লোভ সামলাতে পারবে না ভালোই জানতো সে। হয়ও তাই। প্যাকেট খুলে আস্বাদ নিতে চাই পরিচিত স্বাদের। কি একটা যেন বলার চেষ্টাও করে, কিন্তু শোনার যে কেউ নেই। মিনিট কয়েক বাদেই তার নিষ্প্রাণ দেহটা সোফা থেকে লুটিয়ে পড়ে শ্বেতপাথরের মেঝেতে। শয়তানি হাসি ফুটে ওঠে প্রতিমের ঠোঁটে। বিড়বিড় করে বলে, কি ভেবেছিলি আমি তোর কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইব? নিজেকে কি ভাবিস? কিছু আছে তোর? ভেবেছিলি তা দিয়ে প্রতিম চ্যাটার্জির মতো আকর্ষক পুরুষকে ধরে রাখবি? তোকে তুলেছিলাম আমি, চার্জ কেটে নিয়েছি, কিন্তু তুই অকারণ অশান্তি শুরু করলি। আমার জীবন কারোর অঙ্গুলি হেলনে চলবে ভাবলি কিভাবে? আমি শুধু নিজের শুনি, নিজের বস আমি। হাতের সমস্ত ছাপ মুছে দরজা টেনে বেরিয়ে যায় প্রতিম। পেছনে পড়ে থাকে সর্বরীর দেহ। প্রেম উদযাপনের বিশেষ দিনটিতে প্রেমিকের হাতে মৃত্যু হয় তার। সন্ধে নামে, রাত আসে নিজের মতো। অন্ধকারে ডুবে যায় চরাচর। আশপাশের বাসিন্দারা টেরও পান না কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে ১৩ নম্বর বাড়ির অন্দরে। সকালবেলা ঠিকেঝি মালতী কাজে আসে। বেশ কয়েকবার কলিং বেল টিপেও কোনো সাড়া শব্দ পায় না সে। ভাবে দিদি হয়তো ভোরবেলা ঘুরতে বেরিয়েছে। অবশ্য এমন ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। শুটের তাগিদে সর্বরী ওরফে শ্যাবি মাঝে মধ্যে স্কুটি কিংবা প্রিয় লাল ৪ চাকা চালিয়ে বেরিয়ে পড়ত। অনেক সময় পায়ে হেঁটেও চলে যেত বাড়ির কাছের পছন্দের ফুড জয়েন্টে। ঠিকে বাড়িগুলোর কাজকর্ম সেরে ফিরে আসে মালতী। ভাবে কাল সকালে গিয়ে দিদির বাড়ি ঝাড়পোঁছ করে দেবে। পরের দিন সকালেও কলিং বেল বেজে বেজে থেমে যায়। ১ বার, ২ বার, ৩ বার। একটু ভয় ভয় লাগতে থাকে মালতীর। চিন্তা ঘনায় মনের কোণে। এমনটা তো হওয়ার কথা নয়। বাইরে গেলে দিদি একবার হলেও মালতীকে ফোন করে। কতদিন বাড়ি বন্ধ থাকবে জানায়। তাছাড়া ঘরের ভেতর পাখা চলা শব্দ পাচ্ছে সে। তবে কি দিদির কোনো বিপদ হলো না তো? কালকের বোকামির জন্য সে হাত কামড়াতে থাকে। রাহা বৌদি তুলতুলি দিকে মোটে পছন্দ করে না সে। তবু এই মুহূর্তে মালতী তার কাছেই ছুটে যায়।
রাহা বৌদির বর পুলিশে আছে। মনে হচ্ছে পুলিশ ডাকিয়ে দরজা ভাঙতে হবে, তাড়াতাড়ি সব কিছু করতে হবে। বলা যায় না, দিদি এখনো বেঁচে থাকতে পারে, সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারলে। রাহা বৌদি দরজা খুললে এক নিঃশ্বাসে বলে ওঠে, কাল থেকে তুলতুলুদি দরজা খুলছে না, দাদাবাবুকে একবার দেখতে বলো না, মনে হচ্ছে কোনো বিপদ ঘটেছে। বিপদ যে ঘটবে সে তো অনেক আগেই জানা ছিল। ও মেয়ে চালচলন ঠিক নয়। বাড়িতে আসা ছেলেগুলোকে দেখিসনি? দেখেই মনে হয় সুবিধের নয়। গজগজ করে রাহা বৌদি বুবুলদাকে ফোন করতে যান। 2-1 মিনিট কথা বলার পর মালতীর দিকে তাকিয়ে বলেন, এই থানা তোর দাদার আন্ডারে নয়, যার আন্ডারে তাকে এখনই ফোন করে দিচ্ছে। 8 ঘন্টার মধ্যে পুলিশ এসে পড়বে। তুই কিন্তু তুলতুলদের বাড়ির গেটের সামনে থাকিস, দুমদাম কোথাও যাস না, পুলিশ এসে তোকেই খুঁজবে। সে না হয় থাকলুম, দিদির কি হয়েছে সেটা তো আগে জানা দরকার। কিন্তু পুলিশ আবার আমাকে ধরে নিয়ে যাবে না তো? তোকে ধরে নিয়ে গেলে আমি কোথায় যাব? আমায় সাহায্য করবে কে? মুচকি হাসেন রাহা বৌদি। বেশি কিছু বললে তোর দাদার সঙ্গে না হয় কথা বলিয়ে দেব। একবার ফিরে যাই অতীতের পথে। প্রতিম তখন স্ট্রাগলিং অ্যাক্টর, মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও স্বপ্ন তাকে তাড়িয়ে নিয়ে ফেরে। টাকা পয়সা জোগাড় করে সোশ্যাল মিডিয়ায় ডান্সিং, ফানি ভিডিও, রিলস বানিয়ে। একটাই ইচ্ছে, ভবিষ্যতে বড় পর্দায় অভিনয় করবে। সে সময় সর্বরীর বুটিকের ব্যবসা মোটামুটি ভালোই চলছে। মডেলিংয়ের জন্য বেশ কয়েকটা পরিচিত মুখে সাইন করা হলেও নতুন স্টোর ওপেনিংয়ের সময় নতুন প্রোডাক্ট লঞ্চ করতে সর্বরী চাইছিল একটা নতুন ঝকঝকে মুখ। নতুন মুখ চাওয়ার একটাই কারণ, টিভি বা বড় পর্দার পরিচিত মুখ না হলে বাজেট এখানে কাটছাঁট করা যায়। সেই টাকাটা ব্যাকগ্রাউন্ড, অ্যাক্সেসরিজ, মেকআপ আর্টিস্ট সিলেকশনে ব্যবহার করা যায়, যা তাদের মতো উদীয়মান ব্যবসায়ীদের জন্য ভীষণ জরুরি। বুটিকে বসে আনমনে মোবাইল স্ক্রল করছিল সর্বরী। এই সময় দাঁড়িয়ে ব্যবসা চালাতে গেলে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতেই হয়। এক ক্লিকে সব পেয়েছে দুনিয়ায় কজন আর পায়ে হেঁটে স্টোরে আসতে চায়। নিয়মিত লাইভ করে সে, নিজের এক্সক্লুসিভ কালেকশন হাজারো মানুষের কাছে পৌঁছানোর জন্য। বুটিক হলেও তার কালেকশনের দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে, অথচ ডিজাইনের ব্যাপারে সে বেশ চুজি। ফলে অর্ডারের অভাব তার হয় না। লাইভে আসার পরদিন থেকে তার কয়েকজন সহকারীকে প্রায় সারাদিনই কাজ করতে হয়। রিলসে আজকাল ভিউজ বাড়ছে, ছোট ছোট রিলস বানালে কেমন হয়? এমনই এক মুহূর্তে প্রতিমকে নাচতে দেখল সে। ঝকঝকে আনকরা নতুন মুখ। অ্যাকাউন্টের নাম মিস্টার প্রেমজি। খুঁটিয়ে দেখল কমেডি আর ডান্স ভিডিও। ডান্স ভিডিওগুলো তো অনবদ্য, তবে আন্ডাররেটেড। ভিউজ তেমন আসে না। রীতিমতো খেটে খুঁটে ছেলেটা ফিগার বানিয়েছে। সময় নষ্ট না করে ডিএম করলো তার প্রোডাক্টের হয়ে মডেলিং করার জন্য। রিপ্লাই মেল এলো পরের দিনই, সেই ইন্টারেস্টেড। বেশ কয়েকটা মেল চলাচলির পর প্রথম যেদিন সর্বরীর বুটিকে এলো প্রতিম, সে হতভম্ব। ছবির যা দেখেছিল তার থেকে ছেলেটা অনেকটাই সুদর্শন। টাকা পয়সা ফাইনাল হওয়ার পর শ্যুটের কাজ শুরু হলো। কালেকশন অফ গোল্ডেন এজ অসম্ভব জনপ্রিয় হলো। এত অর্ডার আসতে লাগলো, সময় মতো সাপ্লাইয়ের জন্য তাকে নতুন সহকারী ডাকতে হলো। প্রিন্ট, ব্রডকাস্ট, মিডিয়ায় এইসব কালেকশন আলোড়ন তুলল। রাতারাতি প্রতিম মডেলিং দুনিয়ার পছন্দের মানুষ হয়ে উঠল। দ্বিতীয় স্টোর উদ্বোধনে প্রতিমের হাতে কাঁচি তুলে দিল। সঙ্গ দিতে এলেন একজন নামী টেলি অভিনেত্রী। নতুন নতুন কাজ এলো। রত্নদ্বীপ বুটিকের প্রতিটি কালেকশানে মডেল হিসেবে প্রতিম চ্যাটার্জিকেই দেখা যেতে লাগলো। সর্বরী সূত্র ধরে নতুন কয়েকটা কাজও এলো তার ঝুলিতে। পেজ 3 পার্টিতে তার উপস্থিতি নিয়মিত হয়ে উঠল। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাকে ফলো করতে শুরু করলো। ইনফ্লুয়েন্সার হিসেবে একটু পরিচিতি বাড়ছে। এমন সময় প্রতিম চ্যাটার্জি এক অদ্ভুত পরিকল্পনা নিয়ে এলো সর্বরীর কাছে। প্রেমের প্রস্তাব দিল সে। না, সত্যিকারের নয়, করতে হবে নাটক, তাতে প্রফিট দুজনেরই। সোশ্যাল মিডিয়ায় পাওয়ার কাপল হিসেবে আত্মপ্রকাশ করলেন প্রতিম সর্বরী। বয়সে প্রতিমের চেয়ে প্রায় 14 বছরের বড় সর্বরী। অসমবয়সী কাপলের লাভ স্টোরি নিয়ে নিউজ মিডিয়ায় তোলপাড় শুরু হলো। প্রিন্ট মিডিয়ায় যুগলের ফটো ছেপে শুরু হলো গসিপ। কেউ সমর্থন করলো, কেউ বা সমালোচনা। এর ফলে কিন্তু লাভ হলো দুজনেরই। লাখ লাখ ভিউজ আসতে লাগলো ঝুলিতে। বিদেশি টাকার পরিমাণ বাড়তে লাগলো তরতর করে। কিন্তু গন্ডগোল ঘটে গেল সর্বরীর তরফে।
একসঙ্গে সারাদিন ঘুরতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে ঘন দুধে চা খেতে খেতে গভীর রাতে অচেনা ধাবার খাটিয়ায় বসে তরকারুটি খেয়ে বাইকে চেপে গতির দুনিয়ায় হারিয়ে যেতে যেতে কখন যেন মধ্যবয়স্কা সর্বরী কৌতূহলী কিশোরীর ন্যায় টুপ করে প্রেমে ডুব দিলেন। কিন্তু বুক ফাটলেও সহজে মুখ ফোটে না। সর্বরীও ব্যাপারটা মনের গহীনে রেখে দিলেন। তার বয়স, প্রতিম কেন কয়েকটা বছর আগে জন্মালো না? কিন্তু বাঁধ ভাঙল তখন, যখন প্রস্তাবটা প্রতিমের তরফ থেকেই এলো এমনই ভালোবাসার দিনে, বসন্তের উচ্ছ্বাসে ভালোবাসার মানুষের কাছ থেকে। এতদিনের সংযম ভেঙে গেল, ভেসে গেলেন সর্বরী। আবেগে আপ্লুত হয়ে বিজনেস পার্টনার করে নিলেন প্রতিমকে। ভাবলেন বিয়ে করে সংসার পাতবেন, বয়সে কি বা যায় আসে। আসন্ন মৃত্যুর জলছবি ফুটে উঠল পাতায়, কিন্তু কিছুই চোখে পড়ল না তার। নির্বোধ সর্বরীর চোখে লেগেছে নেশা, ভাসছেন প্রেমের জোয়ারে। প্রতিমের ভালোবাসা তার চেতনাবোধকে আচ্ছন্ন করে রেখেছে। দিদির মৃতদেহ দেখে হাউমাউ করে কেঁদে উঠল মালতী। নীলচে ঠোঁট জানান দিচ্ছে শরীরে বিষাক্ত কিছুর উপস্থিতি। দুদিন ধরে একইভাবে পড়ে থাকায় জায়গায় জায়গায় পচন ধরেছে। ফরেন্সিক প্যাথোলজিস্ট পরীক্ষা করে জানিয়ে দিলেন অন্তত দিন দুয়েক আগে মৃত্যু হয়েছে। প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে মৃত্যুর কারণ বিষাক্ত কিছুর ভক্ষণ। মালতী চিৎকার করে বলতে লাগলো তার জন্য, কেবল তার জন্যই দিদি দুদিন এভাবে বিনা চিকিৎসায় পড়ে রইলেন। বারবার বেল বাজালেও দরজা খুলছে না দেখে কাল যদি একবার সে পাড়ার কাউকে গিয়ে ডাকত, তাহলে হয়তো দিদি এখনো প্রাণে বেঁচে থাকত। পুলিশ তাকে জেরা করবে কি? অমন হাউমাউ করে কান্না দেখে তারাই অবাক। খানিকক্ষণ বাদে সে শান্ত হলে পুলিশ তার সঙ্গে দু একটা কথা বলল বটে, কিন্তু মালতীর কথা থেকে কিছুই উদ্ধার করতে পারল না। মার্বেলের মেঝের একপাশে খানিকটা রক্ত জমাট বেঁধে রয়েছে। পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল বোধহয়। সোফার উপর চুপটি করে বসে আছে একটা বড়সড় টেডি বিয়ার। পুঁতির চোখগুলো দিয়ে দেখছে হয়তো কে হেনেছে আঘাত, কে করেছে খুন। সর্বরীর হাতে ধরা রয়েছে একটা বড়সড় চকোলেটের প্যাকেট। পেজ 3 দৌলতে অনেকেই জানেন রত্নদ্বীপ বুটিকের মালকিনের চকলেটের আসক্তির কথা। মৃতদেহকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলেন ইন্সপেক্টর জয় বর্মন। শরীরের কয়েকটা অঙ্গকে আলাদা করে পাঠানো হবে ভিসেরার জন্য। জানতে হবে মৃত্যুর কারণ কোন বিষ। যদিও প্রাথমিক তদন্তেই বোঝা যাচ্ছে এই মৃত্যুর কারণ বিষ। আধ খাওয়া চকলেটটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করলেন মিস্টার বর্মন। টেডিটাকে উল্টে পাল্টে পরীক্ষা করে দেখার সময় একটা আইভরি কার্ড তার নজরে এলো। নামটা দেখতেই ভ্রুতে ভাঁজ পড়ল। বড় চেনা এ নাম। গুগল করতে পেয়ে গেলেন যেটা খুঁজছিলেন। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। কাল স্টোর খোলার দায়িত্ব আমার ছিল, আমি সময় মতো খুলেছিলাম। আমরা 5 জন মিলিয়ে 2টো স্টোরের দায়িত্ব সামলাই। পাশের ছেলেটি তড়বড়িয়ে বলে উঠল, আমি দেবেশ রায়, রত্নদ্বীপের 2য় শোরুম দেখার দায়িত্ব কাল আমার ছিল। ওকে মিস্টার দেবেশ। বাকিদের দিকে তাকালেন মিস্টার বর্মন। আপনাদের পরিচয়? আমি অরিত্র বোস, রজনী সেন, অভিনন্দা মিত্র, কেতকী ঘোষ। আমরা 5 জন রেগুলার স্টাফ। পয়লা বৈশাখ কিংবা পুজোর সময় কাজকর্ম বাড়ে বলে আরও কিছু স্টাফ রিক্রুট করা হয় বটে, কিন্তু তারা ক্যাজুয়াল। উৎসবের মরশুম শেষ হলে শুরু হয় তাদের বিদায় জানানোর পালা। সারা বছর ধরে কাস্টমার স্টোরে এলে তাদের অ্যাটেন্ড করা থেকে স্টক মেলানো, প্যাকিং করা, অফারের যাবতীয় বিষয়গুলো আমরা 5 জন মিলেই দেখে থাকি। আর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেটা কে দেখে? তার জন্য কি মিসেস সর্বরী চৌধুরী আলাদা টিম রয়েছে? আমি আপনাদের পেজ ভিজিট করেছি। নিয়মিত ভিডিও পোস্ট আপলোড হয়, অফারের ছবিও পোস্ট হয়। পেজ থেকে সপ্তাহে মিনিমাম 2টো দিন তোমাদের ম্যাডাম লাইভে আসতেন। সোশ্যাল মিডিয়ার পুরোটাই ম্যাডাম একা হাতে সামলাতেন। ম্যাডাম ব্যস্ত থাকলে নতুন স্টকের ছবি, ভিডিও, অফার আমি পোস্ট করে দিই, বলে উঠল অভিনন্দা। পেজের অ্যাক্সেস আমার কাছেও আছে। কলেজ শেষ করার পর মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করেছিলাম। বুটিক রত্নদ্বীপের লোগোটা আমারই বানানো। 2 দিনের একদিনও যখন ম্যাডাম স্টোরে এলেন না, তখন তোমাদের ডাউট হয়নি? কেউ কোনো খোঁজ নিলে না কেন? জেরার ভঙ্গিতে বলে উঠলেন ইন্সপেক্টর বর্মন। স্টোরের স্টক কমে এলে নতুন স্টক আনার ব্যাপার থাকে, নতুন স্টক প্রমোট করার ব্যাপারও থাকে। এবারে থিম ঠিক হয়েছিল নীলাম্বরী। মিথ্যে বলবো না স্যার, মধ্যবিত্ত শ্রেণীর বাজেটের মধ্যে সো বিউটিফুল এথনিক সুদিং কালার
ডিজাইনের স্টক যে কোত্থেকে আনেন ম্যাডাম, সে বিষয়ে আমাদের কোনো আইডিয়াই নেই। ম্যাডাম বলতেন এটাই তার বিজনেস সিক্রেট। স্টক আনতে ম্যাডাম বরাবর একাই যেতেন, কাউকে সঙ্গে নিতেন না, এমনকি প্রতিম স্যারকেও নয়। উনিও এই বিষয়ে কিচ্ছু জানেন না। পরশুই ম্যাডামে যাওয়ার কথা ছিল ফ্রেশ স্টক আনতে। মার্কেটিং স্ট্র্যাটেজিও তৈরি হয়ে গিয়েছিল। আগেই আমাদের উনি বলে রেখেছিলেন 4-5 দিনের দায়িত্ব সামলাতে হবে। প্রতিম স্যারও স্টোর দেখতে পারবেন না, শ্যুটের কাজে ব্যস্ত থাকবেন। ম্যাডাম বলেছিলেন যেখানে উনি যাবেন সেটা রিমোট এরিয়া, কোনোভাবে নেটওয়ার্ক পেলে যোগাযোগ করে নেবেন। এমনটা আগেও উনি করেছেন, সেজন্যই আমাদের কোনো সন্দেহ হয়নি, আর ফোন করার কথাও মনে হয়নি। প্রতিম চ্যাটার্জি মানে তোমাদের ম্যাডামের বর্তমান পার্টনার, এখনকার নামি মডেল। বেশ কয়েকটা প্রোডাক্ট তো ভদ্রলোক ইতিমধ্যে লঞ্চ করেছেন। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি হোর্ডিং জুড়ে হাসি মুখে বিরাজ করছেন। একটু থেমে প্রসঙ্গ পরিবর্তন করলেন মিস্টার বর্মন। তোমাদের ম্যাডামের এক্স হাজব্যান্ডের খবর কি? তার সঙ্গে ম্যাডামের কোনো যোগাযোগ ছিল? আপনি কি মিস্টার সুব্রত চৌধুরীর কথা বলছেন? ওকে কোনোদিন আমাদের স্টোরে আসতে দেখিনি। ভেতরে ভেতরে যোগাযোগ ছিল কিনা ঠিক বলতে পারবো না। তবে তবে থামলেন কেন? অভিনন্দা শুনেছে, স্যারকে সবটা বল। একদিন রাত্রিবেলা স্টক মিলিয়ে স্টোর বন্ধ করার সময় ম্যাডামের চাপা গলা কানে আসে। তুমি কেবল একটা সাদামাটা ক্লোদিং স্টোর দিয়েছিলে আমায়, সেটাকে বুটিকে ডুব দিয়েছি আমি। নানা জায়গায় খুঁজে খুঁজে স্টক এনে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বিজ্ঞাপনী চমক এনে তাকে জনপ্রিয় করেছি আমি। এখন তুমি এর ভাগ চাও কোন মুখে? লজ্জা করে না তোমার? আর কোনোদিন আমাকে ফোন করবে না, পাখি পড়ার মতো সুর করে বলে যায় অভিনন্দা। থেমে সামান্য দম নিয়ে বলে, ও প্রান্তে কে ছিল আমি জানি না স্যার, তবে ফোন রাখার পরও ম্যাডাম বিড়বিড় করে বলছিলেন সুব্রত আমাকে কোনো দিনও শান্তিতে থাকতে দেবে না। পকেট থেকে আইভরি কার্ডটা বের করলেন ইন্সপেক্টর বর্মন। মিস্টার সুব্রত চৌধুরী ঝানু বিজনেসম্যান, এমন একটা কাঁচা কাজ তিনি করলেন কিভাবে? পোস্টমর্টেম রিপোর্ট দেখে কপালে ভাঁজ পড়ল মিস্টার বর্মনের। সর্বরী চৌধুরী লয়ারের সঙ্গে কথা বলে পার্টনারশিপ ডিলটা দেখতে চাইলেন। এখন অবধি ডিভোর্স না হলেও সম্প্রতি সর্বরী উতলা হয়ে উঠেছিলেন। উনি চাইছিলেন সুব্রত চৌধুরীর সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মিউচুয়াল সেপারেশনের ব্যাপারটা মিটিয়ে ফেলতে। তার পেছনের কারণ কি প্রতিম মজুমদার? মিস্টার বর্মনের প্রশ্নের উত্তরে বয়স্ক মানুষটি বলে উঠলেন, এখন তো সবই বুঝতে পারছেন, ম্যাডামের মিডিল এজ ক্রাইসিস চলছিল। অনেক বুঝিয়েছিলাম, ছেলেটাকে দেখে মোটেও ভালো লাগেনি আমার, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আমি কে বলুন? সব কর্ম তো কর্তার ইচ্ছেই। পরের 2 দিন নাওয়া খাওয়া ভুলে শহরের বিভিন্ন প্রান্তে চষে বেড়ালেন ইন্সপেক্টর জয় বর্মন। পোস্টমর্টেম ভিসেরা রিপোর্ট দেখে হাসি খেলে গেল তার ঠোঁটে। জবনীকে উত্তোলনের জন্য অপেক্ষা করতে হবে মোটে আর কয়েকটা ঘন্টা। সঠিক সময় এলে খুনিকে তিনি পৌঁছে দেবেন গারদের অন্তরালে। 7 সকালে দরজা খুলতেই চমকে উঠল প্রতিম চ্যাটার্জি। অফিসার, আপনি এত সকালে? দেখুন, এখনো মেন্টাল ট্রমা থেকে বেরোতে পারিনি। আপনি কি আমায় কিছু জিজ্ঞেস করতে চান? আসলে হঠাৎই এমন একটা ঘটনা ঘটে গেল, আমার সুদূর কল্পনাতেও ছিল না। সোশ্যাল মিডিয়ায় আপনার কুম্ভীরাশ্রু লাখ লাখ মানুষ দেখেছে, শেয়ারও হয়েছে উল্কার বেগে। এবার যখন হাতকড়া পড়ে জেলের অন্ধকুটুরির মধ্যে কাঁদবেন, তখন সেটাকে ভাইরাল করার জন্য নিজেই উপস্থিত থাকবেন না? আদালতে নিয়ে যাবার সময় খবরে থাকবেন আপনি, কিন্তু লাভের গুড় খাবে বাকিরা। কেন খুন করলেন সর্বরীকে? কি হয়েছিল আপনাদের মধ্যে? আমি খুন করিনি, উল্টোপাল্টা বলছেন কেন আপনি? ডিভোর্স পেলেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, তাই বুঝি? ব্যঙ্গের গলায় বললেন জয় বর্মন। কিন্তু আমার কাছে যে খবর আছে, সম্প্রতি আপনাদের মধ্যে কোনো কিছুই ঠিকঠাক চলছিল না। আপনার গোপন সম্পর্কের বিষয়ে সর্বরী জেনে গিয়েছিলেন। সহ্য করার মহিলা তিনি ছিলেন না। ব্যবসার অংশীদারিত্ব থেকে আপনাকে বের করে দেওয়ার হুমকি দিতেন। আপনি বুঝতে পারছিলেন পরিস্থিতি সুবিধের নয়, ক্ষমা চাওয়ার জন্য ভালোবাসার দিনটা বেছে নেন। জানতেন সর্বরী চৌধুরী আপনার প্রতি এখনও দুর্বল। একবার যদি ক্ষমা চেয়ে নেন তাহলেই সব আগের মতো হয়ে যাবে। কিন্তু ক্ষমা চাওয়ার মানুষ তো আপনি নন।
মিসেস সরবরি দুর্বলতাকে কাজে লেগিয়ে কিউট একটা টেডি আর পছন্দের ব্র্যান্ডের চকলেট হাতে বাড়িতে হাজির হয়ে যান। আপনি জানতেন আপনার প্রতি ও দুর্বলতা যতটা, চকলেটের প্রতিও ততটা। যা চেয়েছিলেন তাই ঘটল। ফয়েলে মাখানো স্বাদগন্ধহীন বিষ ততক্ষণে চকলেটের গভীরে ঢুকে গিয়েছিল। না জেনে বিষাক্ত চকলেটে কামড়। কয়েক মুহূর্তের মধ্যেই সরবরি এক্সপায়ার করেন। আপনিও ফার্নিচার মেঝেতে ইতস্তত ছড়িয়ে থাকা হাত পায়ের ছাপ মুছে দরজা লাগিয়ে পালান। দরজায় ইয়েল লক লাগানো, বাইরে থেকে জোরে টানলেই ভেতর থেকে বন্ধ হয়ে যায়। আপনার মন গড়া কাহিনী বলে যাচ্ছেন অফিসার, প্রমাণ করতে পারবেন তো সবটা? ঘটনার দিন আমি বাইপাসের ধারে 5 তারা হোটেলে ছিলাম। সেখানে সন্ধেবেলা রাম্প ওয়ার্ক করছিলাম। বিনয় সেনে এথনিক কালেকশনের লঞ্চ ছিল। খোঁজ নিলে জানতে পেরে যাবেন। সারাদিন আমি রুমেই চুপচাপ বসেছিলাম। কাজে কনসেন্ট্রেট করার জন্য রুমের বাইরে ডু নট ডিস্টার্ব বোর্ড লাগিয়ে দেন। হোটেলেই যদি থাকার প্ল্যান ছিল, তাহলে যাদবপুরে আসার জন্য ওই দিনই ক্যাব বুক করতে হলো কেন? মিথ্যে বলে কোনো লাভ হবে না প্রতিম চ্যাটার্জি। আপনার প্রতিটি ফোন ডিটেলস আমাদের হাতে। কেন অকারণে আমায় হ্যারাস করছেন অফিসার? মিস্টার সুব্রত চৌধুরীকে গিয়ে ধরুন না, সরবরির এক্স হাজব্যান্ড। টিভিতে দেখেছি ঘটনাস্থলে ওর বিজনেস কার্ড পাওয়া গিয়েছে। বিজনেস কার্ড পাওয়া গেলেই যে সে খুন করেছে সেই অপরাধী এমন কাঁচা প্ল্যান নিয়ে এ কাজ করলেন কিভাবে? কেন আপনারা পুলিশকে এত বোকা ভাবেন বলুন দেখি? শ্রীবাস্তবের দেওয়া পার্টিতে বার স্টুলে বসে ড্রিঙ্ক করার সময় সুব্রত চৌধুরীর অন্যমনস্কতার সুযোগে তার বেশ কয়েকটি বিজনেস কার্ড হাত সাফাই করে নেন। এই পরিকল্পনা তখন থেকে আপনার মাথায় দানা বেঁধেছিল, যখন থেকে বিশেষ সূত্রে জানতে পেরেছিলেন সুব্রত চৌধুরী আবার মিসেস সরবরিকে ফোন করা শুরু করেছে। তার কয়েকদিনের মধ্যেই সরবরির সঙ্গে আপনার কথা কাটাকাটি হয়। আরও চাপে পড়ে যান। চরম পদক্ষেপ নেওয়া ছাড়া আপনার কাছে আর কোনো উপায় ছিল না। খোঁজ খবর নিয়ে জানতে পারেন সুব্রত চৌধুরীর বিজনেস এখন ডাউনফল চলছে। ব্যাংকের দেনা ঠিকমতো শোধ করতে পারছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সহজেই সুব্রতকে খুনি সাজানো সম্ভব। পুলিশ এলে সম্ভাব্য খুনের মোটিভও পেয়ে যাবে। তাছাড়া দুজনের মধ্যে এখনও যে ছাড়াছাড়ি হয়নি, এটাও পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করবে। আপনার বর্তমান পার্টনার এখন পুলিশ কাস্টডিতে। তেমন একটা বেশি খাটতে হয়নি বুঝলেন। সামান্য চাপ দিতেই গড়গড়িয়ে সব বলতে আরম্ভ করেছে। মরা মাছের মতো ঘোলাটে চোখে জয়বর্মনের দিকে তাকালো প্রতিম। মুখে কিছু বলল না। অভিনন্দাকে ভালো লাগতে শুরু করেছিল যখন, তখন মিসেস সরবরিকে জানালেন না কেন? কেন শেষ করে দিলেন মানুষটাকে? অসমবয়সী জুটিতে পয়সা তো ভালোই আসছিল। সেজন্যই ভদ্রমহিলার মৃত্যুর পর দর্শকদের কাছ থেকে সিম্প্যাথি গেইন করে মুখ বদলের খেলায় নতুন মুখ নিয়ে এসে শো চালিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন। এতটা ভাবার মতো মনের অবস্থা তখন ছিল না। তবে এটা ভেবেই নিয়েছিলাম এসপার নয় ওসপার আমাকে করতেই হবে। অভিনন্দার আমাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলার পর থেকে সরবরি হুমকি দিচ্ছিল ব্যবসা থেকে বেদখল করে দেবে, কন্টেন্ট ক্রিয়েটারের জায়গা কেড়ে নেবে, আমাকে এক্সপোজ করে দেবে পাবলিকের সামনে। এই আইডিয়াটা তো আমারই মস্তিষ্ক প্রসূত ছিল। সেখান থেকে আমাকেই সরিয়ে দেওয়া। শুধু তাই নয়, ঝামেলা হওয়ার পরপরই মডেলিংয়ের বেশ কিছু অ্যাসাইনমেন্ট আমার হাত থেকে চলে যায়। বুঝতে অসুবিধা হয়নি কাজটা সরবরিরই। আমাকে পুরোপুরি আর্থিকভাবে কোণঠাসা করে ফেলতে চায়, যাতে ওর কাছে ফেরা ছাড়া আমার কাছে আর কোনো পথ না থাকে। সরবরির বেশ কিছু প্রভাবশালী ক্লায়েন্ট বেস আছে। আমাকে শেষ করতে তাদের কাজে লাগাচ্ছিল। কৌশলে ইন্ডাস্ট্রিতে গুজব রাটাচ্ছিল আমি চূড়ান্ত অপেশাদার। ভাবুন আমার অবস্থা। ফ্ল্যাটের ভাড়া দিতে পারছি না, জিমে যাওয়ার পয়সা নেই। জিম তো দূর, প্রোটিন শেক কেনার পয়সা পর্যন্ত নেই। দিন কয়েকের মধ্যে বুঝতে পারি এভাবে হবে না। দুজনের মধ্যে যদি একজনকে সরে যেতে হয়, তাহলে সেটা সরবরি হলে ক্ষতি কী? এমনিতেও তো ও আমার চেয়ে অনেকগুলো বেশি দিন পৃথিবীর জল হাওয়া আলো ভোগ করেছে। পরিকল্পনা মাফিক ক্ষমা চাওয়ার নাটক করি, সম্পর্ক ঠিক করার নামে একেবারে শেষ করে দিই। জানলেন কিভাবে? ওই দিন সরবরি চৌধুরী বাড়িতে একাই থাকবেন। অভিনন্দা বলেছিল স্টোরের স্টক শেষ হয়ে আসছে, ওই দিন ম্যাডাম নতুন স্টক তুলতে যাবেন। আমি সেদিন রাগ দেখিয়ে চলে এলো। অভিনন্দা হাতে পায়ে ধরে ওখানেই কাজে বহাল ছিল। আমি জানতাম স্টক তোলার আগে সরবরি খানিকক্ষণ একা থাকে।
মগজে হিসাব কিতাব মিলিয়ে নেয়। সেই সুযোগটাই নিয়েছিলাম আমি। যেন জীবনের সব স্বাদ আহ্লাদ ফুরিয়ে গেছে এমন ভঙ্গিতে বলে ওঠা প্রতিম, আপনারা আমায় খুনি হিসেবে চিহ্নিত করলেন কিভাবে? অতি বড় খুনিও একটা ভুল করে, সূত্র রেখে যায়। একটা কম্পিউটারাইজ বিল পকেট থেকে বার করে প্রতিমের সামনে ধরে মিস্টার বর্মন, চিনতে পারছেন এটা? সুপার স্টোরের এই নির্দিষ্ট দোকানে মিস্টার সুব্রত চৌধুরীর খোঁজে গিয়েছিলাম, কিন্তু সিসিটিভি ফুটেজে আপনাকে টেডি কিনে বেরোতে দেখে অঙ্ক মিলে যায়। তারপর ফোনে ডিটেলসে অভিনন্দার সঙ্গে আপনার কথোপকথন দেখি। বাকি ছিল স্বীকারোক্তির পালা, সেটা আপনি এখনই করলেন। চলুন এবার যাওয়া যাক, অপরাধ করলে শাস্তির হাত এড়ানো যায় না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।